হ্যালো দর্শক, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আপনারা কিছুক্ষণ আগে যে দৃশ্যটি দেখলেন, এই দৃশ্য নিয়ে আজকে আলোচনা হবে। বাংলাদেশি একজন বাসিন্দা, যিনি আজকে খবরের বিশ্বব্যাপী শিরোনাম, তিনি বেশ কয়েকদিন থেকে বাংলাদেশে আলিয়া রহমান। তার এই যে আইসের যে ধরপাকড়, তিনি একজন আমেরিকান সিটিজেন এবং তাকে নিয়ে ধরপাকড়, তিনি একজন ব্রেন ইনজুরি এবং অটিস্টিক পারসন, তাকে নিয়ে আইস যা করেছে এই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সে বিষয় হচ্ছে যে ব্যাংক গ্রাহক যারা আছেন তাদের ব্যাংক গ্রাহক হতে হলে বা ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে হলে নাগরিকত্ব যাচাই বাধ্যতামূলক করার একটি উদ্যোগ নিয়েছে ট্রাম্প প্রশাসন। এই বিষয়টি আলোচনা করব এবং আরেকটি বিষয় আলোচনা করব যে স্টেট অফ ইউনিয়নের ড্রেসে আপনার ট্রাম্প কী বললেন, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। শুরু করবো দিনের আপডেট জানাচ্ছেন নাজমুল হাসান। তার আগে যারা ফেসবুকে আছেন, আশা করি অনুষ্ঠানটি শেয়ার করবেন এবং অতিথি হিসেবে আজকে যারা থাকবেন তাদের মধ্যে আছেন প্রফেসর গোলাম মাতব্য, শায়লা ইফতেখার এবং ইব্রাহিম চৌধুরী খোকন। যাচ্ছি নাজমুল হাসান, আপনার কাছে। ধন্যবাদ আবু তাহের এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ মঙ্গলবার, ফেব্রুয়ারি মাসের 24 তারিখ। প্রেসিডেন্ট ট্রাম্প জাতির উদ্দেশ্যে স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণ দিচ্ছেন। তার ভাষণ এখনো চলছে এবং ইতিমধ্যে প্রায় 1 ঘন্টা অতিক্রান্ত হয়েছে ভাষণের। এবং ভাষণের যে মূল বিষয়গুলো সেটা তিনি বলেছেন। ভাষণের শুরুতেই তিনি বলেছেন আমেরিকায় স্বর্ণযুগের সূত্রপাত হয়েছে তার দ্বিতীয় মেয়াদের প্রেসিডেন্সির মাধ্যমে এবং 1 বছরের ভিতরেই তিনি বলেছেন যে 1 বছরের ভিতরেই আমি বলতে পারি মর্যাদা এবং গর্বের সাথে যে আমরা অনেক কিছু পরিবর্তন করতে সক্ষম হয়েছি এবং আমরা আর কোনোদিন আগের দিনগুলোতে ফিরে যাব না। সে কথাও তিনি উল্লেখ করেছেন আজকে। এবং এবং আরেকটি কথা তিনি বলেছেন যে শুরুতে তিনি সেই মন্তব্যটি করেছেন এবং আমরা কখনো আগের দিনগুলোতে ফিরে যাব না। তার বিষয়ে যে বিষয়গুলোতে তিনি এই পর্যন্ত মূলত উল্লেখ করেছেন তার মধ্যে প্রথমটি তিনি ড্রাগের ব্যাপারে বলেছেন যে ফ্যান্টিনিলের যুক্তরাষ্ট্রে ফ্যান্টিনিলের আগ্রাসন অনেকটাই কমে এসেছে। 56% 1 বছরে ফ্যান্টিনিলের আমদানি সীমান্ত দিয়ে 56% কমাতে সক্ষম হয়েছেন তার প্রেসিডেন্সির মেয়াদে 1 বছরের মধ্যে। ট্যারিফ নিয়ে তিনি বলেছেন যে যদিও তিনি ভুল দাবি করেছেন ট্যারিফ নিয়ে, সেটি হচ্ছে যে ট্যারিফের মাধ্যমে আমেরিকা অনেক অর্থ বাঁচাতে সক্ষম হচ্ছে, অর্থাৎ আমেরিকার তহবিলে অনেক অর্থ জমা পড়ছে, তিনি সেটাই বলছেন। যদিও প্রতিটি এই নিয়ে যতটি গবেষণা করা হয়েছে প্রত্যেকটি গবেষণায় অন্য ফল দিচ্ছে যে আমেরিকান কনজিউমার, অর্থাৎ যারা আমেরিকান ব্যবহারকারী, তারাই মূলত ট্যারিফের অর্থটি পে করছে। এবং তিনি আরেকটি কথা বলেছেন যে লস অ্যাঞ্জেলেসকে তিনি ওয়াশিংটন ডিসির মতোই নিরাপদ করবেন এবং নিশ্চিত করেছেন তিনি সেইভাবেই। এবং তিনি বলেছেন যে তার হস্তক্ষেপের কারণে ওয়াশিংটন ডিসি এখন পৃথিবীর অন্যতম নিরাপদ একটি শহর হিসেবে পরিচিত। ঠিক সেই অবস্থাটি তিনি লস অ্যাঞ্জেলেসের জন্য করতে চান, সেটাও তিনি বলেছেন। আরেকটি কথা বলেছেন যে সীমান্তের ব্যাপারে তিনি বলেছেন যে দক্ষিণ সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশের সংখ্যা শূন্যের কোঠায় নেমে এসেছে সাউদার্ন বর্ডার দিয়ে, যেটি তিনি বলেছেন। এবং এবং এটি এসেছে এবং এবং গত ৯ মাসে কোনো অভিবাসী অবৈধভাবে সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারেনি সেই দক্ষিণ সীমান্ত দিয়ে, সেটাও তিনি বলেছেন। প্রেসিডেন্টের ভাষণের ডেমোক্রেটিক পার্টির পক্ষ থেকে জবাব দিবেন ভার্জিনিয়ার নবনির্বাচিত গভর্নর অ্যাবিগেল স্পেনবার্গার এবং স্প্যানিশ ভাষায় প্রেসিডেন্ট ট্রাম্পের ভাষণের জবাব দেবেন ডেমোক্রেটিক পার্টির সিনেটর ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত সিনেটর অ্যালেক্স প্যাডিলা। আপনার মনে আছে যে তাকে ফেডারেল বাহিনীর সদস্যরা তাকে মাটিতে শুয়ে গ্রেফতারও করেছিল তাকে, তাকে হাত করা পরিয়ে দিয়েছিল। সেই সিনেটর অ্যালেক্স প্যাডিলা স্প্যানিশ ভাষায় প্রেসিডেন্ট ট্রাম্পের আজকে স্টেট অফ দি ইউনিয়ন ভাষণের জবাব দেবেন। আজকে গতকাল আরেকটি তথ্য পাওয়া গেছে, সেটি হচ্ছে যে অ্যাপিস্টেলের ফাইলের অনেক কিছুতেই যেগুলোতে ডোনাল্ড ট্রাম্পের নাম সংশ্লিষ্ট রয়েছে, সেই এর ধরনের অনেকগুলো ফাইল ডিপার্টমেন্ট অফ জাস্টিস প্রকাশ করেনি কিংবা সরিয়ে ফেলেছে মূল ফাইলের তালিকা থেকে। সেই তথ্যটি এসেছে এবং এই তথ্য অভিযোগ করেছেন এনপিআর ন্যাশনাল পাবলিক রেডিও তদন্তের মাধ্যমে এই তথ্যটি জানতে পেরেছে। এবং তারা বলেছে যে যেই তথ্যগুলোতে, যে ডকুমেন্টগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পের
জড়িত থাকার, যৌন নিগ্রহের সাথে সম্পর্কিত বিষয়গুলোতে প্রেসিডেন্ট ট্রাম্পের জড়িত থাকার বিষয় ছিল, সেগুলি সরিয়ে ফেলেছে ডিপার্টমেন্ট অফ জাস্টিস ফাইলগুলো মূলত প্রকাশ করার আগে। সেটি জানিয়েছে এনপিআর। ট্রাম্প প্রশাসন আজকে নিউ জার্সি এর গভর্নর এবং নিউ জার্সি স্টেটকে মামলায় নিয়ে গিয়েছে আইসের রেস্ট্রিকশনস এর ব্যাপারে। আপনাদের হয়তো মনে আছে, দিন কয়েক আগে নিউ জার্সির নবনির্বাচিত গভর্নর স্পেন গভর্নর তিনি একটি নির্বাহী আদেশ জারি করেছিলেন, গভর্নর মিকি শেরিল। তিনি বলেছিলেন যে আইসের অপারেশন, অর্থাৎ ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্ট নিউ জার্সিতে কোনো অভিযান চালনাকালে স্টেট কোনো প্রপার্টি, স্টেটের কোনো সম্পদ ব্যবহার করতে পারবে না। সেই ব্যাপারে একটি নির্বাহী আদেশ জারি করেছিল এবং সেই নির্বাহী আদেশের বিরুদ্ধেই ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ জাস্টিস আজকে মামলা দায়ের করেছে নিউ জার্সির গভর্নর মিকি শেরিল এবং নিউ জার্সি স্টেটের বিরুদ্ধে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আহ, সেই সেই নির্বাহী আদেশে মিকি শেরিল আরেকটি ওয়েবসাইট খোলার নির্দেশ বা খোলার ঘোষণা দিয়েছেন, যে ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা আইসের বিভিন্ন অভিযানের ছবি এবং ভিডিও সেই এই ওয়েবসাইটের মাধ্যমে প্রকাশ করতে পারবেন। সেই বিষয়টাতেও আপত্তি তুলেছে ট্রাম্প প্রশাসনের ডিপার্টমেন্ট অফ জাস্টিস। একটু আগে তাহের অবশ্য আপনাদের ইঙ্গিত জানিয়েছেন সেই বিষয়টি। ট্রাম্প প্রশাসন নতুন একটি বিষয় চিন্তা ভাবনা করছে, সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্ট খুলতে গেলে নাগরিকত্বের বিষয়টি যাচাই বাছাই করতে হবে ব্যাংক কোম্পানিগুলোকে। যদিও আনুষ্ঠানিকভাবে ঘোষণাটি এখনো আসেনি, তবে আগামী দিন কয়েকের মধ্যে হয় নির্বাহী আদেশের মাধ্যমে প্রেসিডেন্ট অথবা অন্য কোনো বিধির মাধ্যমে এই বিধানটি কার্যকর করতে যাচ্ছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় নাগরিকত্বের বিষয়টি যাচাই বাছাই করা হবে, যাতে কোনো অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রে কোনো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে না পারেন, সেই বিষয়টি দেখার জন্য এই নতুন এই উদ্যোগটি গ্রহণ করছে। সিটিজেনশিপের বিষয়টি যাচাই বাছাই করে দেখা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময়। তবে এই ব্যাপারে ঘোষণাটি কিন্তু এখনো আসেনি। এটি একটি ইন্টারনাল মেমোর মাধ্যমে এই তথ্যটি জানা গেছে এবং এই তথ্যটি আজকে প্রথম প্রকাশ করেছে ওয়াল স্ট্রিট জার্নাল। মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবাম পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের বিরুদ্ধে মামলা দায়ের করতে যাচ্ছেন। কারণ ইলন মাস্ক গতকাল টুইটারে তার মালিকানাধীন এক্স, যেটি আগে যেটি টুইটার, এই টুইটার দাবি করেছিলেন যে মেক্সিকোতে যে ড্রাগ কার্টেল রয়েছে সেই কার্টেলের ব্যবসার সাথে মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবাম জড়িত। এই বিষয়ে ভীষণ ক্ষুব্ধ হয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লডিয়া শাইনবাম, এবং তিনি বলেছেন তিনি তিনি আহ, গভীরভাবে বিবেচনা করছেন ইলন মাস্কের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে মামলা দায়ের করার জন্য। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে আপনারা জানেন গত পরশুদিন ওয়াশিংটন স্কোয়ার পার্কে যখন তুষারপাত হচ্ছিল, সেখানে পুলিশের অভিযান চলাকালে, পুলিশ সেখানে উপস্থিত থাকাকালীন কিছু কিছু তরুণ সেখানে বিক্ষোভ প্রদর্শন করে এবং পুলিশের উদ্দেশ্যে স্নোবল, অর্থাৎ বরফের বল নিক্ষেপ করে। এই বিষয়টি পুলিশ বিভাগকে ভীষণ ক্ষুব্ধ করেছে এবং পুলিশ কমিশনার টিশ এবং পুলিশ ইউনিয়ন এই ব্যাপারে যে সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে ক্রিমিনাল মামলা দায়ের করার প্রস্তাব করেছে এবং ক্রিমিনাল ব্যবস্থা গ্রহণ করার আহ, দাবি জানিয়েছে। কিন্তু মেয়র মামদানি তাতে রাজি নন। তিনি এই 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 সমস্ত তরুণদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অপরাধে মামলা কিংবা ক্রিমিনাল অপরাধে তাদেরকে অভিযুক্ত করার ব্যাপারে বিরোধিতা করেছেন এবং তিনি এটি সমর্থন করেন না বলেছেন। তবে তিনি তরুণদের উদ্দেশ্যে বলেছেন তারা যেন পুলিশ তাদের নিউ ইয়র্ক সিটির মানুষের জনজীবনের নিরাপত্তা বিধান করছে, জনজীবনের নিরাপত্তার কাজে তারা নিয়োজিত, অতএব তাদের দায়িত্ব পালনের সময় তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা দেখানো উচিত। তবে তিনি এও বলেছেন যদি কেউ স্নোবল নিক্ষেপ করতে চায় তাহলে তাকে উদ্দেশ্য করে তারা নিক্ষেপ করতে পারে। তবে তিনি পুলিশ কমিশনার এবং পুলিশ ইউনিয়নের যে দাবি সেই সমস্ত অভিযুক্তদের বিরুদ্ধে ক্রিমিনাল প্রসিকিউশন, সেটি মেয়র সমর্থন করেন না, সেটিও তিনি স্পষ্ট করে বলেছেন। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছি সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে আমি ভিডিওটি দেখেছি এবং সেখানে লক্ষ্য করেছি
কিছু তরুণ, কিছু কিশোর পুলিশের উদ্দেশ্য করে নিক্ষেপ করছে স্নো বল, অর্থাৎ বরফের তুষারের বল নিক্ষেপ করছে, এবং সেটি মেডিসন স্কোয়ার, সেটি ওয়াশিংটন স্কোয়ার পার্কে। এবং এটি তিনি তার টুইটারে লিখেছেন। তবে তবে এবং সেই তিনি বলেছেন যে পুলিশ তাদের দায়িত্ব পালন করছে এই ঐতিহাসিক ব্লিজার্ডের সময়, এবং নিউইয়র্কবাসীর নিরাপত্তা বিধানে এবং যাতে গাড়ি চলাচল বিঘ্ন না ঘটে সেই দায়িত্বটি তারা পালন করছে। কিন্তু তাদেরকে শ্রদ্ধার সাথে দেখা উচিত, তাদের কার্যক্রমকে শ্রদ্ধার সাথে দেখা উচিত। তবে এই ঘটনায় পুলিশের কিশোরদের বল নিক্ষেপ, স্নো বল অর্থাৎ তুষার বল নিক্ষেপের কারণে কয়েকজন পুলিশ অফিসার আহত হয়ে হাসপাতালে চিকিৎসাও নিয়েছিলেন। নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি আবারও বলেছেন যে আগামীকাল বুধবার সন্ধ্যা ৬টার পর থেকে ট্রাশ কালেকশন অর্থাৎ ময়লা গ্রহণ, স্যানিটেশন ডিপার্টমেন্টের কর্মীরা ময়লা গ্রহণ শুরু করবে আগামীকাল ৬টার শিফটের থেকে সেটি শুরু হবে। তবে ১ম দিকে নেওয়া হবে কম্পোস্ট কালেকশন, এবং এবং এই সপ্তাহে শুধু কম্পোস্ট কালেকশনই অগ্রাধিকার দেওয়া হবে। আগামী সপ্তাহ থেকে তিনি আ আ স্বাভাবিক কার্যক্রম ফিরে আসবে স্যানিটেশন ডিপার্টমেন্টের, এবং বা সোমবারের মধ্যেই নরমাল কালেকশন অর্থাৎ স্বাভাবিক যেভাবে ময়লা সংরক্ষণ করা হয়, ময়লা গ্রহণ স্যানিটেশন ট্রাক গ্রহণ করে থাকে সেভাবেই কাজ শুরু করবে। সোমবার থেকে সেটি পুরো মাত্রায় শুরু হবে। আপাতত এখানে শেষ করি। আবার আপনার সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। থ্যাংক ইউ নাজমুল হাসান, থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। সো নিউ জার্সি গভর্নরের বিরুদ্ধে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যে মামলা করেছেন এটার মেরিট কতটুকু? এটা তো আদালত বলতে পারবে। তবে ফেডারেল কাজে ফেডারেল ল সুপারসিড স্টেট এন্ড সিটি ল, সেই দৃষ্টিক থেকে দেখতে গেলে সেই এক্সিকিউটিভ আদেশ যদি ফেডারেল কর্মবাহিনীকে কার্যক্রমে বাধা সৃষ্টি করে তাহলে তো আদালত এটা দেখার বিষয়। আমরা তো আর আদালতের বিষয়ে বলতে পারছি না। তবে দেখা যাক, এই মামলার উপরে অনেক কিছু নির্ভর করে। কারণ এই মামলার উপরে অনেক স্টেটই কিন্তু, বিশেষ করে ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত স্টেটগুলো এই ধরনের নির্বাহী আদেশ জারি করেছে। নিউ ইয়র্কও জারি করা আছে, নিউ ইয়র্ক সিটিও জারি করেছে। একটি মামলার ফলাফলের উপর ভিত্তি করে অনেকগুলো স্টেটের এই নির্বাহী আদেশগুলো গভর্নর, বিশেষ করে ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত স্টেটগুলোর গভর্নর যে নির্বাহী আদেশ জারি করেছে, যার মাধ্যমে আইস এর অপারেশন অর্থাৎ ইমিগ্রেশন কাস্টম এনফোর্সমেন্টের কোনো অভিযানে স্টেট কিংবা সিটি কিংবা স্থানীয় প্রশাসনের কোনো সম্পদ ব্যবহার করা যাবে না, এই বিষয়টি আদালতে এখন নির্ধারিত হবে। নিউ জার্সি গভর্নর শেরিল তার নামেই তো ভুল করেছে, মামলা যখন করছে নামেই ভুল করে ফেলছে। যখন কোর্টে গেলেই তো বলবে যে তোমার নাম কি, এই বলে না এটা আমার নাম না, তখন তো কোর্ট এটাকে ফেলে দেবে। আবার হ্যাঁ, জাস্টিস ডিপার্টমেন্ট হয়তো আবার পুনরায় মামলা সংশোধন করে দাখিল করবে। সো ইব্রাহিম সিদ্দিক, আপনি কি মনে করেন যে আপনাদের বিরুদ্ধে, আপনাদের স্টেটের বিরুদ্ধে, মানে গভর্নরের বিরুদ্ধে মামলা করেছে কিন্তু ট্রাম্প প্রশাসন ইমিগ্রেশন নিয়ে, আপনি জেনেছেন বোধহয়, রাইট? জি। তো এটা কি আপনি আনন্দিত না ব্যথিত? উনি আনন্দিত, ব্যথিত কেন? আমি কেন, আইনের শাসন নিশ্চিত হবে, আদালত সিদ্ধান্ত নিবে ব্যাপারে তো আপনারও মানে মানে কোনো উৎকণ্ঠা থাকার কোনো কারণ আমি দেখি না। না, নিউ জার্সি গভর্নর যিনি, উনিও তো এই দেশের নাগরিক। তিনি একটা আইন করেছেন যে ফেডারেল গভর্নমেন্ট বা আইসের নামে কেউ যেন কাউকে হয়রানি করতে না পারে। তিনি বলেছেন যে এই সম্পদ ব্যবহার করতে না পারে, রাইট, নিউ জার্সি যে তারা যেন কোনো সম্পদ, কোনো ফ্যাসিলিটি, যেমন ধরেন কাউকে সেখানে আটক করতে চায়, স্টেটের কোনো ভবন কিংবা স্টেটের কোনো স্কুল, স্টেটের এগুলিতে তারা আইস অভিযান চালাতে পারবে, স্টেটের যে কোনো বিল্ডিং বা কিন্তু ফেডারেল, কিন্তু যেভাবে যুক্তরাষ্ট্র ইউনিয়ন হিসাবে গঠিত হয়েছে, যে চুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র, সেখানে একজন স্টেট গভর্নর এই ধরনের আইন চালু করতে পারেন কিনা, যেখানে মানে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার জন্য ফেডারেল গভর্নমেন্ট কোন স্থাপনা ব্যবহার করতে পারবে কি পারবে না, এটাই মামলার বিচার্য বিষয়। তো এই ব্যাপারে মানে মানে আপনার একটা মতামত থাকতে পারে, মানে আপনি মনে করতে পারেন যে সবকিছু খুলে দেন, কিন্তু এটা আইন সেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিবে। অলরাইট, ওকে। সো আজকে খুব জরুরি একটি বিষয়, খুবই জরুরি, ভেরি ইম্পর্টেন্ট নিউজ, যেটা আমাদের কমিউনিটির সবার জন্য ভেরি ইম্পর্টেন্ট আমি মনে করি। এবং এই নিউজটি আমার সামনে আছে, আমি দেখতে পাচ্ছি CNN একটি রিপোর্ট করেছে। এর আগে ওয়াল স্ট্রিট জার্নালের নিউজটি বেরিয়েছিল। সেটা হচ্ছে যে ট্রাম্প প্রশাসন
ব্যাংকগুলিকে গ্রাহকদের নাগরিকত্ব যাচাই করতে বাধ্য করার কথা চিন্তা করছে, উদ্যোগ নিয়েছে। সো হোয়াট ইজ দ্য নিউজ? নিউজটা একটু আগে শুনি আপনার কাছ থেকে, কি তারা নিউজটা চায়। তো বলছি একটু আগে, আমি বললাম তো। না, এটা আপনি বলছেন, বাট আমরা ডিটেল জানতে চাই একটু। জি, না, এটা এই যে রিপোর্টে যেভাবে দেখেছেন যে মানে আমাদের মানে ট্রাম্প প্রশাসন যেটা নিশ্চিত করতে চাইতেছেন যে সমস্ত নাগরিকত্ব ইতিমধ্যে যাদের অ্যাকাউন্ট আছে, নতুন যারা অ্যাকাউন্ট করবেন, আপনার নাগরিকত্ব আছে কিনা, নাগরিকত্বের জন্য আপনার পাসপোর্ট বা নাগরিকত্ব সনদ জমা দিতে হবে। এটা মানে ইতিমধ্যে মানি লন্ডারিং আইন দিয়ে ইতিমধ্যেই পরিচয়পত্র নিশ্চিত করা হয়েছে গত কয়েক বছর থেকে। আগের মতো শুনে আপনি থেকে দেখবেন আগে 8-10 বছর আগে ব্যাংক অ্যাকাউন্ট করা যেরকম সহজ ছিল এখন সেরকম না, এটা আরো কড়াকড়ি আসতেছে। এবং এটার মাধ্যমে নিশ্চিত অনেকেই ধরেন শুধুমাত্র আপনার গ্রিন কার্ড আছে, এই দেশের নাগরিক না, আপনি গ্রিন কার্ড নিয়ে মানে লক্ষ লক্ষ মিলিয়ন ডলার আপনি লোন নিলেন, আপনি ক্রেডিট কার্ড নিলেন, তারপরে এগুলো মেরে আপনারা মানে এগুলো তো আমাদের কমিউনিটিতেও আছে, এগুলো মেরে আপনি উদাও হয়ে যাবেন। মানে এই 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 এই- এই টাকাটা কার? যুক্তরাষ্ট্রের যাচ্ছে। যুক্তরাষ্ট্রের থেকে মানে এই অপরাধ করে আপনি এই টাকাটা আত্মসাৎ করে বেরিয়ে নিয়ে যাচ্ছেন। তো এইগুলা এখন এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে নাগরিকত্ব সনদ এবং আপনার পরিচয় নিশ্চিত করা, আপনি এই দেশের নাগরিক হয়েছেন কিনা, এইসব বিষয় যাচাই করার জন্য এই উদ্যোগ নেওয়া হচ্ছে। যদি এখন এটা মানে কার্যকর হয় নাই, খুব সহজেই এটা হবে, এই ধরনের একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যে উদ্যোগের মাধ্যমে এই ধরনের জাল জালিয়াতি বন্ধ হবে। এবং এটা আমরা জানি এই জাল জালিয়াতি মানে সারা দেশ জুড়ে তো অনেকভাবে হচ্ছে, বিশেষ আমাদের কমিউনিটিতে এরকম আমরা অনেককেই জানি সে গ্রিন কার্ড পেয়েছেন, তিনি হাজার হাজার ডলার, মিলিয়ন ডলারের লোন নিয়েছেন, এরপরে তারা গায়েব হয়ে গেছেন। আপনি ক্রেডিট কার্ড করেছেন ব্যাংক থেকে, আপনি সেখানে সেই ক্রেডিট কার্ড আত্মসাৎ করে দেশে চলে গেছেন, আপনার ইমিগ্রেশনও ফাইনাল হয় নাই, বা একসময় আপনি ডিপোর্টেশনও পড়ে গেছেন, আপনি মানে একটা অস্থায়ী মানে আপনার গ্রিন কার্ড আছে, আপনি কখনো মানে হয়তো অ্যাসাইলাম করেছেন, আপনার একটা অস্থায়ী কাজেরও ব্যবস্থা আছে, ইতিমধ্যেই আপনি অলরেডি ব্যাংক অ্যাকাউন্ট করে সেখানে আপনি মানে টাকা পয়সা নেওয়া শুরু করেছেন, এবং এইসব টাকা পয়সা আত্মসাৎ করে আপনি পালিয়ে গেলেন। এইসব রোধ করার জন্য এই ব্যবস্থাটা তো আমি খারাপ কিছু দেখি না। না, কিন্তু এখানে যে যে এখানে জিনিসটা আরেকটা অ্যাড করি এটার সাথে, প্লিজ। সেটা হচ্ছে যে কিছুদিন আগে আমেরিকা বর্তমানে ট্রাম্প প্রশাসন দুইটা বিষয় দেখছে। একটা হচ্ছে আমেরিকান সিটিজেন, আর একটা হচ্ছে ফরেন ন্যাশনাল, অন্য দেশের ন্যাশনাল। অর্থাৎ আমেরিকান সিটিজেন যারা আমেরিকান পাসপোর্টধারী কিংবা আমেরিকান সিটিজেন যে, আর বাকি সবাই হলো ফরেন ন্যাশনাল। কেউ স্থায়ীভাবে থাকার অনুমতি আছে বাট স্টিল দে আর ফরেন ন্যাশনাল, তারা হচ্ছে গ্রিন কার্ড। ইতিমধ্যেই এসবিএ থেকে নির্দেশ দেওয়া হয়েছে কোনো গ্রিন কার্ড ধারীকে এসবিএ লোন দেওয়া হবে না আর। অর্থাৎ আপনার আমেরিকার নাগরিকদের জন্য যে সুযোগ সুবিধা আমেরিকান নাগরিকদের জন্য নিশ্চিত করা আছে, সেগুলো শুধু আমেরিকার নাগরিকরাই পাবে। ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রেও তারা সেটা দেখতে যাচ্ছে যে হ্যাঁ, আপনি বিদেশি হিসাবে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে হয়তো পারবেন, কিন্তু আপনি বিদেশি এবং নাগরিক এই দুইটা ক্লাসিফিকেশন তারা ব্যাংকে রাখতে চাচ্ছে। যুক্তরাষ্ট্রের নাগরিকরা ব্যাংকিং এর সকল সুবিধা পাবেন, কিন্তু অন্য দেশের নাগরিক যাদের যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার সুযোগ আছে তারা হয়তো ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, কিন্তু সেখানে অনেক ধরনের রেস্ট্রিকশন আরোপ করা হতে পারে। সেই বিষয়টার জন্যই এই ব্যাপারটা করা হচ্ছে। সো বন্ড সেটাই কয়েকদিন পরে এরকম হতে পারে যে যারা বন্ড সিটিজেন তাদের জন্য এক আইন, আর যারা ন্যাচারালাইজ সিটিজেন তাদের জন্য না আরেক না আইন। না, এটা পারবে না, এটা আমেরিকান কনস্টিটিউশন এলাও করে না। জি, আপনি যখন নাগরিক হয়ে যাবেন তখন নাগরিক। শুনুন তো নাজমুল ভাই, না, এই যে এখানে দুইটা ব্যাপার আছে। আপনি ব্যাংক অ্যাকাউন্ট, আপনি জানেন ব্যাংক অ্যাকাউন্ট যারা ভিজিটর এই দেশে, রাইট, জাস্ট যাদের একটা পাসপোর্ট সাথে আছে, একটা ব্যাংক কার্ড আছে, তার দুনিয়ার বাংলাদেশে অনেকেই আমার সামনে এসে ব্যাংক অ্যাকাউন্ট করেছে এখানে বাংলাদেশি, এবং 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 কোনো নামকরা ব্যাংক, চেজ ব্যাংক, টিডি ব্যাংক, এইসব ব্যাংকে আপনার অ্যাকাউন্ট ওপেন করেছে। আমি নিজের সাথে ছিলাম। জাস্ট দে কেম উইথ দেয়ার পাসপোর্ট, বাংলাদেশি পাসপোর্ট অ্যান্ড দেয়ার ব্যাংক কার্ড। ওকে, তো আপনি কতজনের সাথে এরকম ছিলেন না, যারা পাসপোর্ট না, ইব্রাহিম চৌধুরী আমি একটু বলি, ব্যাংক অ্যাকাউন্ট খোলার সময় পাসপোর্টের সাথে কিন্তু তার ভিসা আছে কিনা সেটা দেখা হয় কিন্তু। আচ্ছা, যাই হোক, আমি এটার সাথে বলি, সে তো ভিজিটর, আমি তো বললাম তো ভিজিটর। আচ্ছা আমি এটা বলি যে কিন্তু আপনার কি এরকম কোনো মানুষের সাথে জানাশোনা আছে যারা এই ব্যাংক অ্যাকাউন্ট করার বা সহজে এই দেশের অর্থ ব্যবস্থার
মূলধারার ঝুঁকে তারা টাকা পয়সা আত্মসাৎ করেছেন, এই ধরনের কাউকে কি আপনি চিনেন না? বোধহয় এরকম যারা এই বাইরে ভিজিটর হিসেবে এসে ব্যাংক অ্যাকাউন্ট করছে, তারা তো তাদের প্রয়োজনে করছে ব্যাংক, মানে তারা থাকবে, ব্যবসায়ীরা করতে পারে, ইন্টারন্যাশনাল ব্যাংকিং আছে। শেষ করি আমি আপনার কথা। জি। আপনার তো 24 ঘন্টা আপনার চেহারার মধ্যে রাগটা ফুটেই থাকে, রাগটা একটু প্রশমিত করে আসেন, জি বলেন। আগে চেহারাটা স্বাভাবিক করেন। ওকে, সো যারা ব্যাংক অ্যাকাউন্ট করছে এরা অবশ্য আমাদের বন্ধু বান্ধব, ভালো মানুষ। এরা ব্যাংক অ্যাকাউন্ট করছে, আসছে এই দেশে, এখানে তার ব্যাংক অ্যাকাউন্ট দরকার করছে, করে আবার চলে গেছে সে। কিন্তু চুরি যেটা বলছেন আপনি, ইয়েস, লট অফ পিপল দে মিসইউজ দিস অপরচুনিটি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এইখানে যেটা বলা হচ্ছে, আপনার দুজনকেই, নাজমুল ভাই এবং ইমরান চৌধুরী দুজনকেই বলতে চাই, সেটা হচ্ছে যে হোয়াইট হাউস তো বলছে যে বিষয়টি নিশ্চিত করে নাই, অস্বীকার করে নাই এই বিষয়। কিন্তু যেখানে বলা হচ্ছে যে ব্যাংকিং সিস্টেম যেটা এই দেশের বা আর্থিক যে খাত আছে, এই খাতের মধ্যে যদি এই ধরনের ডিসিশন হয়, দ্যাট উইল ক্রিয়েট এ হিউজ নেগেটিভ ইম্প্যাক্ট। বিকজ এই দেশে যারা আছে এদের এই যে আপনার যেমন ধরেন একজন আনডকুমেন্টেড লোক, সে ব্যাংক অ্যাকাউন্ট করেছে, এরকম ব্যাংকের তো তার অ্যাকাউন্টে যারা অর্থ রাখে, এই অর্থ দিয়ে দেশে ব্যবসা করে, রাইট? সো এখন যদি এই ধরনের সিদ্ধান্ত হয়, তাহলে ইটস বিলিয়নস অফ ডলার। ইদার যদি অ্যাকাউন্ট ক্লোজ করতে হয়, তাহলে ওদের টাকা ফেরত দিতে হবে যারা আনডকুমেন্টেড, অথবা যারা গ্রিন কার্ডধারী। তাহলে ব্যাংক চলবে কিভাবে? এটা কি ফেডারেল গভর্নমেন্ট তাদেরকে টাকা দিবে? এটা একটা ব্যাংকিং ব্যবস্থাকে জেলে সাজানো হবে, এবং এই সমস্ত ব্যাংকিং ব্যবস্থা পরামর্শ করা হয়েছে আগে না, আমার এটা আইন পরামর্শ করবেন। এটা আপনি ব্যাংকিং খাতে যে অরাজকতা চলতেছে, আপনার টাকা থেকে ওগুলো আত্মসাৎ হয়ে যাচ্ছে, ক্রেডিট কার্ড জালিয়াতি হচ্ছে, আপনি বাড়ির নামে আপনি গ্রিন কার্ড আছে, আপনি বাড়ির নামে একটা উচ্চ মর্গেজ নিলেন, এই মর্গেজের টাকা থেকে আপনি এই বাড়ির উপর আবার আপনি লোন নিলেন, যারা বাড়িও কিনতে মর্গেজ পাবে না, মর্গেজ না পাবে তাদের এগুলা যাচাই বাছাই আলাদাভাবে হবে, যে আপনার তো স্থায়ী নাগরিকত্ব নাই, এগুলো মানে এখন তো আমরা পুরা এই বিষয়টা জানি না। তারপরে ধরেন এসবিআই লোন এটা ফেডারেল সরকারের, আমাদের জনগণের ট্যাক্সের পয়সায়, আপনি দেশের নাগরিকত্ব হচ্ছেন না, হন নাই, আপনি এসবিআই লোন কেমনে পাবেন? অনেক ব্যবসায়ী আছেন, ক্ষুদ্র ব্যবসায়ী, তাদেরকে এসবিআই লোন দেওয়া হতো, এখন থেকে এই এসবিআই লোন আর দেওয়া হবে না আপনি যদি নাগরিক না হন। ওকে, আপনার কথাবার্তার মধ্যে একটা উচ্ছ্বাস আছে, উচ্ছ্বাস নিয়ে আপনি থাকেন, অসুবিধা নেই, উচ্ছ্বাস থাকুক, উচ্ছ্বাসের কিছু না, আমার এখানে আমি দেখতে পাচ্ছি ভালো কাজের প্রতি এই যে প্রেসিডেন্ট এবং বক্তৃতা দিতেছে, এখন আমাদের উচিত ছিল এই লাইভ বক্তৃতা শোনা, মানে চমৎকার ভাবে আজকে ডোনাল্ড ট্রাম্প যে বক্তৃতা দিচ্ছেন, ন্যাশনাল প্লেয়ার এবং হিরোর মতো, নায়কের মতো বক্তৃতা দিতেছে। বর্ডার সিকিউরিটি, এটা তো ওনার সবসময় বলা আছে, বর্ডার সিকিউরিটি, একদম আকাশের রকেট বানিয়ে দিয়েছেন, এইগুলো ছাড়া আর কি আছে? এখনো চলতেছে বক্তৃতা। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, আপনারা যারা নিউ ইয়র্ক আছেন, তিনি জোহরান মামদানির এখন নাম মুখে নিয়েছেন এবং বলছে হি ইজ এ নাইস গাই, কমিউনিস্ট গাই। কিন্তু এই স্নো সাবল করার জন্য যে লোক ডাকছিল, এদের টাকা দেওয়ার জন্য বলছে কাম উইথ দ্য টু আইডি। সো হাউ ইম্পর্টেন্ট ইজ দ্যাট? লুক ফোকস, এটা ডোনাল্ড ট্রাম্প তার যে এই যে বৈধতা, অবৈধতা এবং মানে আপনার যে প্রপার ইমিগ্রেশন থাকতে হবে, এই বিষয়টা জোহরান মামদানির নাম উল্লেখ করে এখানে উচ্চারণ করেছেন। এবং ঔষধের দাম পজিটিভলি উচ্চারণ করেছেন না নেগেটিভলি বলেছেন? না, এটা তীর্যক ভাবে করতেছেন, হাস্যরস। কিন্তু তিনি তার বক্তব্যে ইজ এ কমিউনিস্ট গাই বাট হি ইজ এ নাইস গাই। কিন্তু এই স্নো সাবল দেওয়ার জন্য যে সমস্ত লোক ডাকছে, সবাইকে বলছে যে বাবা 2টা আইডি নিয়ে আসবা, নাইলে আমি টাকা দিতে পারবো না, এই কথাটা বলছে। তখন সমস্ত একটা আইডি মনে করেন আপনি বিষয়টা অন্যভাবে নেওয়া হচ্ছে। বিষয়টা হচ্ছে বলা হচ্ছে, রিপাবলিকানরা বলতেছে যে জোহরান মামদানি ভোটার আইডি সাপোর্ট করে না, কিন্তু কাজ দিবার সময় 2টা আইডি চাচ্ছে। এক্স্যাক্টলি। এবং মানে এখানে দুইটা আইডি যে বলা হচ্ছে, 2টা আইডি মনে করেন, একটা আইডি পরিচয় পত্রিকার একটা আইডি নিয়ে গেল। না, 2টা আইডি কেন বলা হচ্ছে সেখানেও একটা ব্যাখ্যা আছে। কিন্তু নিউ ইয়র্ক স্টেটে অনেক আইডি ইউজ করা হয় যে নট ফর ফেডারেল ইউজ। সেই আইডি কিন্তু আপনার জবে কোনো কাজে লাগে না, কারণ I-9 ফর্ম ফিল আপ করতে হলে জবে আপনাকে, কারণ যে কোনো চাকরি দিতে হলে অফিসিয়ালি কাউকে, আপনি যদি তাকে পে হিসাবে স্যালারি পে করতে হয় চেকে,
তাহলে তার তার সোশ্যাল সিকিউরিটি সেটা ওয়ার্ক অথরাইজেশন ওয়ার্ক করার পারমিট আছে কিনা সেটা ভেরিফাই করতে হয় I-9 ফর্ম দিয়ে। আপনি জাস্ট লোক একটা হায়ার সো করলেন, এটা কি 2 ঘন্টা এই কাজ যে করলো, সাবল মারবেন 60 যারা ডলার তাদেরকে একটা চেক I-9 লিখে ফর্ম দিন, তা ফিল আপ হবে না। করতে হবে? হ্যাঁ, ইয়েস। তাইলে দ্যাট মিন্স Yes. তাদের অবশ্যই। বৈধ ওয়ার্ক পারমিট মাস্ট থাকতে হবে। শুধু কাজের অবশ্যই। পারমিট থাকলে হবে না, তাদেরকে ভ্যালিড আইডিও থাকতে হবে। জি, তাইলে এটা নিয়ে আর আপনার- কথা বলে লাভ নেই, শেষ হয়ে গেছে এই জায়গায়। এটা অন্য কেউ ফেডারেল সুবিধা নিতে পারবে না। কমপ্লায়েন্সেস ব্যাপার, তো এই ব্যাপারে কথা বললে অসুবিধাটা কি, মানুষ জানবে। এবং ডোনাল্ড ট্রাম্প এই বিশেষ করে আবার আপনার জন্য আরেকটা জরুরি, এই টাইম টেলিভিশনে বহুবার আলোচনা হয়েছে ডিমের মূল্য নিয়ে। ডিমের দাম যে 60% কমে গেছে। যারা আপনাদের অনুষ্ঠানে মানে ডিমের মানে দাম নিয়ে কান্নাকাটি করেন, তাদেরকে বলতে পারেন যে আজকে প্রেসিডেন্ট নিশ্চিত করেছেন ডিমের দাম কমেছে। ওকে, এমনকি আপনি এখন সবকিছু বাদ দিয়ে জি। সারাদিন ডিম খান, এই 3 বেলা না, ডিম দিয়ে ভাত খান। আমার অসুবিধা, গ্যাসের দাম জি। কমছে, গ্যাসের দাম কমছে, এবং আমেরিকার মানে অর্থনীতি আগের যে কোনো সময়ের চেয়ে শক্তিশালী। মাছের এবং দামের আরো অবস্থা কি একটু শুনি? আমরা বাঙালিরা তো মাছ খাই, মাছের দাম একটা ইলিশ মাছ কিনতে গেলে 50 টাকা লাগে, 50 ডলার। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার স্টেট অফ ইউনিয়নে আপনার ইলিশা মাছের কথা বলেন নাই, তবে জি। তিনি বিফের কথা বলছেন যে বিফের জি। দামও কমছে, চিকেনের দামও কমছে। জি, আপনার সাথে আমি ঝগড়া করতে আমার সময় নষ্ট করতে চাই না। আমি প্রফেসর গুলাম মাতব্বর ভাইয়ের কাছে যাই একটু। মাতব্বর ভাই আছেন নাকি? আসসালামু আলাইকুম। ট্রাম্পের এই যে ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন করতে হলে সিটিজেনশিপ সার্টিফিকেট দিতে হবে আপনার, রাইট? এই ধরনের একটি বিধান চালু করার ব্যাপারে তিনি একটি নির্বাহী অধ্যাদেশ চালু করার ব্যাপারে চিন্তা করছেন, এবং এটা আজকে নিউজটা লিক হয়ে গেছে। অবশ্যই এর আগেও নিউজটা একটু বেড়েছিল, আজকে CNN নিউজটি করেছে যে ট্রাম্প প্রশাসন ব্যাংকগুলির গ্রাহকদের নাগরিকত্ব যাচাই করতে বাধ্য করার কথা বিবেচনা করছে। আপনি কি মনে করেন যে হোয়াট উইল বি দ্য ইম্প্যাক্ট অন ইট? আসলে দেখুন, আমি একটা ব্যাপার বিশেষ করে যে রেগুলারিটিস যেগুলো, বিশেষ করে রিকোয়ারমেন্ট যেগুলো আছে, ক্রাইটেরিয়া যেগুলো আছে, এইটা আমি পক্ষপাতী। কারণ আপনার যদি ডকুমেন্টেশন না দেওয়া হয়, ক্লিয়ার ডকুমেন্টেশন, কারেক্ট ডকুমেন্টেশন, সেটা কিন্তু আমাদের জন্য ভালো না। যে এটা পরে কোনো কিছু হোক সেটা আমরা চাই না। সুতরাং আমার কাছে মনে হয় দিস আর ভেরি রিকোয়ার্ড, এবং ওয়ান শুড নট কম্প্রোমাইজ উইথ দিস। আমি অবশ্য প্রথমে ফলো করতে পারি নাই, বোন ভাই অনেক কথা বলছিলেন, এবং নাজমুল ভাই এটা আরো বোধহয় একটু ক্লিয়ার করেছেন যে ইয়েস, তাদের ডকুমেন্টের 2 pieces of identification is important। এবং আপনি দেখুন, আমার কানাডায় আমার অ্যাকাউন্ট আছে, এবং সেখানেও একই অবস্থা। So this one should not actually compromise with this, because whatever the requirement is there, we need to follow it. Right. Because we don't want to see that, that false documentation, or someone is not actually, eligible to open an account in this country. We should not give that opportunity to them. So, আমি মনে করি documentations are very required. ভেরি ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। নাজবুল হাসান আমাদের সাথে আছেন। আমরা আজকে বাংলাদেশি একজন বাংলাদেশি আমেরিকান, যাকে নিয়ে আজকে সারা বিশ্বব্যাপী আলোচনা হচ্ছে, যে আপনারা জানেন যে কয়েকদিন আগে ইমিগ্রেশন রেইড যেটা হয়েছিল আপনার সেই মিনেসোটাতে, সেই ইমিগ্রেশন রেইডে তিনি তার পরিচয়, তিনি আমেরিকান সিটিজেন, তিনি অটিস্টিক, এবং তার ব্রেইন আপনার ইনজুরি আছে, এইগুলো সব বলার পরেও আইসের পক্ষ থেকে তাকে যেভাবে পাকড়াও করা হয়েছিল, এটা নিয়ে সারা যুক্তরাষ্ট্র সহ বিশ্বব্যাপী আলোড়ন হচ্ছে। ক্যাপিটাল হিলে এটার উপর আপনার শুনানি অনুষ্ঠিত হয়েছে, রাইট? এই বিষয়টি আজকে একটু আলোচনা করতে চাই। বাংলাদেশি এই যিনি বাংলাদেশি আমেরিকান, তার নাম হচ্ছে আপনার আলিয়া রহমান, এবং তিনি ক্যাপিটাল হিলে বলেছেন যে আমি বাংলাদেশি আমেরিকান, এটাও পরিচয় দিয়েছেন তাকে। বাট আমরা একটু লম্বা হবে, একটা ভিডিও আছে এটার উপর, প্রায় 5 মিনিটের ভিডিওটি আমরা আগে দেখে নিই, তারপরে আলোচনা করতে সবার জন্য সুবিধা হবে। আমরা ভিডিওটি দেখি, তারপরে আলোচনা করব।
before I'm disabled, so I can go to the doctor up there. That's why I didn't move. Does this make you feel strong? Yeah, man! This is your duty! Why don't you help that woman? Help that woman! Why don't you help someone? All you do is hurt! All you do is hurt! Thank you, members, for taking time to be here today, and thank you, staff, for making this happen. My name is Aliya Rahman, and I am a resident of South Minneapolis. I'm a Bangladeshi American, born in northern Wisconsin, and I'm a disabled person with autism and a traumatic brain injury. Not all autistic brains do this, but mine fixates on sounds, numbers, and patterns. And while what the world saw happen to me exactly 3 weeks ago today on video was a terrible violation, it is still nothing compared to the horrific practices I saw inside the Whipple Center. So I am here today with a duty to the people who have not had the privilege of coming home, and I offer this data because these practices must end now. On January 13th, on the way to my 39th appointment at Hennepin County's Traumatic Brain Injury Center, I encountered a traffic jam caused by ICE vehicles and no signs indicating how to get around it. I had not wanted to pull into a blocked, chaotic intersection, but verbally agreed to do so and rolled down my window after an agent yelled, "Move! I will break your effing window!" His first instruction. Agents on all sides of my vehicle yelled conflicting threats and instructions that I could not process while watching for pedestrians. Then the glass of the passenger side window flew across my face. I yelled, "I'm disabled," at the hands grabbing at me, and an agent said, "Too late." I felt immersed in a pattern, and I thought of Genoa Donald, an autistic black man killed by police during a traffic stop in 2021. I remembered Mr. Sliberio Vega Gonzalez, who was killed by ICE in his vehicle last year. An agent pulled a large combat knife in front of my face, which I thought was for cutting me, and later learned was used to cut off my seatbelt. Shooting pain went through my head, neck, and wrists when I hit the ground face first and people leaned on my back. I felt the pattern, and I thought of Mr. George Floyd, who was killed 4 blocks away. I was carried face down through the street by my cuffed arms and legs while yelling that I had a brain injury and was disabled. I now cannot lift my arms normally. I was never asked for ID, never told I was under arrest, never read my rights, and never charged with a crime. Approaching the Whipple Center, I saw black and brown bodies shackled together, chained together, being marched by yelling agents outdoors. I continue to hear the word bodies because that is how agents refer to us. We're bringing in a body. They're bringing in bodies, 7, 8 at a time. Where do I put them? We can't use that room. There's already a body in there. You have no reason to believe you will make it out alive if you are already being called a body. Agents repeatedly had to stop and ask how to do tasks. I received no medical screening, phone call, or access to a lawyer. I was denied a communication navigator when my speech began to slur.
Agents laughed as I tried to immobilize my own neck. I asked for my cane and was told no, pulled up my arms and prodded forward in leg irons by agents laughing and saying, "Walk, you can do it, walk." Agents did not know if the facility had a wheelchair. When I was finally placed in one to be taken to interrogation, an agent taunted, "You were driving, right? So your legs do work." I pleaded for emergency medical care for over an hour after my vision had become blurry, my heart rate went through the roof, and the pain in my neck and head became unbearable. It was denied. When I became unable to speak, my cellmate pleaded for me. The last sounds I remember before I blacked out on the cell floor were my cellmate banging on the door, pleading for a medic, and a voice outside saying, "We don't want to step on Ice's toes." When I opened my eyes at Hennepin County's emergency room, I learned I was brought there to be treated for assault. The impacts of DHS detention on my physical, mental, and financial well-being and safety have been very severe, but I do not deserve more humane treatment than anyone else, U.S. citizen or not. And I am here today with a strong spirit and a duty to the many people who haven't had the privilege to tell their stories or see their loved ones come home. I am extremely distressed by the pattern that violence from law enforcement has been happening to Black and Indigenous communities for centuries, and to DHS survivors for over 20 years. We call ourselves a civilized nation, but we lack rules and accountability around what a person claiming to be law enforcement is permitted to do to another human being. I am not afraid, and I'm not afraid to keep working on this problem even after ICE is gone. Thank you for your time. Wow. প্রফেসর গোলাম মাতবর আপনি শুনলেন এবং ইব্রাহিম খুব শুনলেন। আমরা সেলাইফ থেকে কাছে প্রথম যাচ্ছি যে আসলে সে ভেরি হার্ট ব্রেকিং, যেটা আমরা নর্মালি এরকম করি না কখনো, যেহেতু লম্বা স্পিচ আমরা এই প্রোগ্রামের মধ্যে কারো দেখাইনি এই পর্যন্ত আমার মনে হয় না, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম বিকজ অফ দি সিভিয়ারিটি অফ দিস প্রবলেম অ্যান্ড আপনার এই ঘটনার যে মর্মান্তদ বর্ণনা, এই বর্ণনাটি আমার মনে হয় সবার জানা উচিত। একটা হলো প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, আর একটা হলো যে সতর্কতার জন্য। সো শাইলাইফ থেকে যাচ্ছি আপনার কাছে, যে ঘটনাটি কি হয়েছিল একটু বলবেন? জি, আমি বলছি। আমি আপনাকে একটা টেক্সট করেছি। আই উড লাইক ফর ইউ টু শো দ্যাট অ্যাজ ওয়েল, যদি আপনি এটা দেখাতে পারেন, পিকচার একটা। বিকজ মানুষ অনেককে ডিসেবিলিটি সম্বন্ধে আমরা নর্মালি জানি না। যারা ল এনফোর্সমেন্ট আছে তারা ট্রেন্ড না, কিন্তু সেটার পরেও যে একটা মানবিকতা বলে যে একটা জিনিস থাকে, সেটা যখন থাকে না তখন ইট বিকামস অ্যাকচুয়ালি ভেরি ভেরি ডিফিকাল্ট। সো আপনি যদি 1 মিনিট সেটা একটু দেখাতে পারবেন, 1 সেকেন্ড, দেন আমি আপনাকে টেক্সট পাঠিয়েছি একটা ছবি, তাহলে আমি বাংলাদেশের বাঙালি স্পিকিং যারা তাদেরকে আমি এই জিনিসটা সম্বন্ধে আমি অবশ্য আপনার ট্যাক্স এরপরে দেখি নাই, বাট হ্যাঁ আমি দেখছি একটা। জি আচ্ছা, এটা আপনি কথা বলেন, আমরা এমসিআর এ পাঠাচ্ছি এটা, দেন মাইট বি দেখেন প্রসেস ইট। সো আপনি বলে যান। হ্যাঁ, সো 80% অফ যে ডিসেবিলিটি থাকে সেটা হচ্ছে ইনভিজিবল ডিসেবিলিটি। সো অনলি 20% হচ্ছে যেগুলো আমরা মনে করি যেটা হ্যান্ডিক্যাপ, বা আমরা যেটা হুইল চেয়ারে দেখি বা ভিজিবলি আমরা দেখি। সো ইনভিজিবল ডিসেবিলিটির মধ্যে পুরো একটা স্পেকট্রাম আছে, যেটা হচ্ছে ADHD বা অটিজমের স্পেকট্রাম যেটা। সো অটিজম স্পেকট্রাম আমি এই জন্য বলছি বিকজ আমি ভোকেশনাল রিহ্যাব কাউন্সিলর and I am licensed in CRC, which is a disability. So আমি disability advocate হিসেবে this is mind boggling. আপনি যদি আমার ভয়েস শুনছেন যে আমি কাম থাকার চেষ্টা করছি, আমি এটা 100% more upset with what I'm seeing. এখানে কোনো ধরনের কোনো ধরনের যদি মানুষ নাও জেনে থাকে, সেটা যে মানবিকতা আছে সেটাও প্রদর্শন করা হয়নি। সো একটা মানুষের ডিসেবিলিটির জন্য যেগুলো আছে সেটা মানুষ জানে না, বা ল এনফোর্সমেন্ট জানে না।
কিন্তু তারপরে যখন তাকে নিয়ে যাওয়া হলো, যেটা উইপল সেন্টারের কথা বলছে, উইপল সেন্টারে যেটা ল এনফোর্সমেন্টে, সেখানেও আই এম ভেরি ইনভলভড, আমাকে যেতে হয় অনেক সময়। আমি নেক্সট উইকে আমি টেক্সাস বর্ডারে যাচ্ছি, বিকজ আই এম আস্কড টু গো দেয়ার, বাংলাদেশি কিছু মানুষকে হেল্প করার জন্য। সো আই এম কনস্ট্যান্টলি হেল্পিং অ্যাজ আ কাউন্সিলর। সো আই মেন্টাল হেলথ তো আছেই, কিন্তু তার যে ইস্যুস ছিল সে সেটাতে বলছিল যে তাকে বডি হিসেবে অ্যাড্রেস করা হচ্ছিল, নাম্বার হিসেবে না। নাম তো নেই, কিন্তু বডি হিসেবে, অ্যাজ ইফ ইউনো সে অলরেডি মারা গেছে। তার যে ট্রিগারগুলো আছে সেটা অবভিয়াসলি তারা জানে না, কিন্তু যখন বলছে যে তুমি ড্রাইভ করছিলে, তাহলে তুমি কেন হাঁটতে পারবে না? যখন মানুষের ডিসেবিলিটি থাকে, অ্যাসিস্টিভ টেকনোলজিতে অনেক কিছু আছে যে অ্যাসিস্টিভ টেকনোলজিতে হাঁটা যায়, মানে সরি ড্রাইভ করা যায়। সো অ্যাসিস্টিভ টেকনোলজি মানুষ চোখে দেখে না বা কানে শুনে না, দেয়ার আর সো মেনি থিংস ডিসেবিলিটিতে যেটা ওভারকাম করা যায় আজকালকার টেকনোলজিতে। সো স্টিভেন কিং এর হয়তো আপনারা নাম শুনেছেন, হিজ কমপ্লিটলি মানে ডিসেবিলিটি আছে, তার অনেক ধরনের ডিসেবিলিটি তার রয়েছিল। সো বাট এখানে যেটা আপনারা দেখছেন যে ল্যাপস অফ ল, মোরালিটি, অফ লিগ্যালিটি, এডি এর কথা হয়তো শুনেছেন, যেটা হচ্ছে আমেরিকান ডিসেবিলিটিজ অ্যাক্ট, সেটা যদি আপনি বলেন, ফেডারেল ল বলেন, সব ধরনের ল ভাঙা হয়েছে। শি ইজ বর্ন ইন উইসকনসিন, সে হচ্ছে আপনার বর্ন আমেরিকান। একটা কথা আমি আরেকটা এখানে পয়েন্ট আউট করতে চাচ্ছি, যে যখনই এটা বলা হয় আমরা মেইন স্ট্রিমে শুনি, আমিও শুনি, কিন্তু আমার যা অবজেকশনেবল মনে হয় এই কারণে, যখন বলা হয় যে ও তো আমেরিকান সিটিজেন, কেন তাকে ধরলো? আমি যদি আমেরিকান সিটিজেন না হই, তার মানে কি আমাকে মেরে ফেলবেন? সো আই হ্যাভ আ বিগ প্রবলেম উইথ দ্যাট। আই মিন, আই এম অ্যান আমেরিকান সিটিজেন, সেটার কথা না, কিন্তু পয়েন্ট ইজ এখানে টুরিস্ট থাকতে পারে, ভিজিটার্স থাকতে পারে, যারা অ্যাসাইলাম সিকার্স আছে তারা থাকতে পারে, ডিসেবিলিটি থাকতে পারে, অসুস্থ থাকতে পারে। আমি শুধু ভয় পাই। আমি একটা এক্সাম্পল দিই, যখন আপনার বর্ডার সিকিউরিটি বা ইমিগ্রেশনে যখন মানুষ কথা বলতে যায়, জাস্ট এমনি বেড়াতে যাচ্ছি, কানাডাতে যাচ্ছি, তখনই মানুষ নার্ভাস হয়ে যায়। কিছু না, কিন্তু কোনো ক্রিমিনালিটি নেই, দের ইজ নো সাচ থিং, সেখানে মানুষ নার্ভাস হয়ে যায়। যখন এই বর্ডার পেট্রোলের চাকরিতে যায়, তখন কিন্তু লাই ডিটেক্টর দিয়েও কিন্তু আপনাকে পাশ করতে হয়। লাই ডিটেক্টর পাশ করার পরে কিন্তু কিছু পজিশনস আছে, যখন এই পজিশনে আপনি হায়ার হতে পারেন। একটা মানুষের ব্যাকগ্রাউন্ড না থাকা সত্ত্বেও ওই লাই ডিটেক্টর অথবা একজন আপনাকে ইন্টারভিউ করবে, সেটাতে কিন্তু আপনার ব্লাড প্রেশার হাই হয়ে যায়, আপনি হয়তো তোতলাতে শুরু করেন। সো অনেক কিছু হতে পারে, জাস্ট মিয়ারলি যে আই হ্যাভ নাথিং গোয়িং অন। অ্যান্ড আই অলসো হ্যাভ আ বিগ প্রবলেম যখন মানুষ বলে দের ইজ সামথিং রং। দের ইজ নাথিং রং যেখানে আমি সিটিজেন, বা দের ইজ নাথিং রং যে আমার ডিসেবিলিটি আছে। এই যে প্রফেসর সাহেব চশমা পরে আছেন, আমিও চশমা পরে আছি, এটা কিন্তু পার্ট অফ ডিসেবিলিটি। ইউ নো হোয়াট, আমি যদি এটা এখন আমি পরে নেই, আমি কিন্তু দেখতে পাচ্ছি না, ঝাপসা দেখছি। সো ডিসেবিলিটি কিন্তু মোরাললেস সবারই আছে, কিন্তু আমরা সেটা বুঝি না, এবং আমরা সেটাকে ওভারলুক করে হু এম আই টু সে যে তোমার ডিসেবিলিটি ছোট বা আমারটা বড়। দিস ইজ হরেন্ডাস। আমি জানি না জঘন্য শব্দটা ঠিক হবে কিনা, দিস ইজ হরেন্ডাস। হ্যাঁ, আপনি তাহের ভাই এখানে কথা বলছেন এই কারণে যে এটা বাংলাদেশি বংশোদ্ভূত, সে কারণে। কিন্তু বাংলাদেশি না হলেও কারোর জন্য, যে কোনো মানুষের জন্য, দিস ইজ আনঅ্যাকসেপ্টেবল। There is no if or but about it. This is completely unacceptable. আমি অ্যাজ আ প্রফেশন, আমি যেহেতু একটা ডিসেবিলিটি স্পেশালিস্ট, বিকজ আই এম আ কাউন্সিলর, আমি অনেক জায়গায় এই অ্যাডভোকেসি করি, এবং আমরা অনেকেই অ্যাডভোকেসি, সেজন্যই আজকে কথা বলছি আমরা, কারণ আমরা অ্যাডভোকেসি করছি যাদের কাছে সেই পাওয়ারটা নেই। কিন্তু এই ডিসেবিলিটির জন্য এই মহিলা যে বলেছেন, এই যে ভিডিওটা, থ্যাংক ইউ ফর শোয়িং ইট, কারণ মানুষ কিন্তু জানেন যে বাংলাদেশি, কিন্তু এরপরে আই ডোন্ট থিঙ্ক যে কেউ ভিডিও দেখেছেন, কেউ দেখতে চান না। সো আমাদের যে এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি, কিন্তু এরপরে যে অ্যাডভোকেসি, এগুলা কেন হয় জানেন? কারণ হচ্ছে যে এপস্টিন ফাইলস বলেন আর আইসের অ্যাটাকগুলোই বলেন, সবখানে কথা হচ্ছে যে এই ছোট যারা, তারা তো কিছু বলতে পারবে না, তাদের কাছে কোনো পাওয়ার নেই, এই জন্যই কিন্তু অত্যাচারগুলো হয়। এখন যেটা ডিফারেন্ট সেটা হচ্ছে যে আমাদের কাছে এখন সেলফোন আছে, সব জায়গায় ভিডিও হচ্ছে। এটা ভিডিও যদি না হতো, তাহলে কিন্তু ইট উড হ্যাভ বিন অলমোস্ট ইম্পসিবল টু প্রুভ যে তার সাথে কি হয়েছে, যে শি ওয়াজ অন দ্য ফ্লোর অ্যান্ড হাউ শি ফেল্ট। এগুলো কিন্তু অনেকবার কমপ্লেন অ্যান্ড লট অফ থিংস হ্যাভ হ্যাপেন্ড ওভার দ্য ইয়ার্স, কিন্তু এটার কোনো ধরনের কোনো জায়গায় প্ল্যাটফর্ম দেওয়া হয়নি, কারণ কোনো ভিডিও ছিল না। সো থ্যাঙ্কস টু টেকনোলজি যে আমরা
এই ভিডিও দেখতে পাচ্ছি, এবং আজকে ইট ইজ লাইক ওভারওয়েলমিংলি যে এটাকে মানে রাগান্বিত করার মতন কথাবার্তা যখন প্ল্যাটফর্ম দেওয়া হচ্ছে একজনকে যে ট্রাম্পকে সাপোর্ট করছে বা ট্রাম্পের রিজিমকে সাপোর্ট করছে। ওয়াই? বিকজ আমাদের স্পিচ, there you go. সো এই যে দেখছেন আপনারা ইনভিজিবল ডিসেবিলিটি, আমি টেড টকে টেডএক্সে, এটা রাজশাহী ইউনিভার্সিটিতে হয়েছিল, অ্যান্ড মাই টপিক ওয়াজ ইনভিজিবল ডিসেবিলিটি। সো এখন ইউটিউবে ওটা আছে, বাট আই অ্যাম রিয়েলি অ্যাঙ্গার্ড টু সি যেটা ঘটছে। এটা যেটা হয়েছে, আই এম শিওর there will be a lot of lawsuits, there will be a lot of things happening, but keep on making the noise, keep on making the noise. আর আমি যেটা বলতে চাই যে ডিসেবিলিটি তো অবশ্যই, কিন্তু কেন এটা হবে যে সিটিজেন হলেই তার কথাটা আমরা শুনবো, কিন্তু সিটিজেন না হলে তার কথাটা শুনবো না? দ্যাট ইজ নট, দ্যাট শুড নেভার বি অ্যান ইস্যু। কেন এটা একটা ইস্যু হবে? উই আর হিউম্যান বিইংস, উই আর অল হিউম্যান বিইংস। সো এই জিনিসটাকে যেন আমরা মনে রাখি। এখন ওনার যে ইস্যু ছিল টিবিআই, which is a traumatic brain injury, সেই ট্রমাটিক ব্রেন ইনজুরি অন টপ অফ তার অটিজম, তাই না? সো তার অনেক কিছু আছে, কিন্তু শি হ্যাজ অ্যান ইনভিজিবল ডিসেবিলিটি। আমাদের সিজার হতে পারে, আমাদের ডায়াবেটিস, যেটা, এগুলো সমস্ত কিছু কিন্তু আমাদের লাইফস্টাইলের জন্য না, একটা আই ব্যাড। আন্ডারস্ট্যান্ড, বাট এখানে যে ঘটনাটি ঘটেছে সেটি নিয়ে আমরা আলোচনা করতে চাই। যে এই আপনি যেটা বলছেন যে এর আলোকে ফেডারেল গভর্নমেন্টের এত বড় একটি এজেন্সি, এই এজেন্সি যাকে অ্যারেস্ট করা হলো তার সাথে যে বিহেভ এবং তার যে ফিজিক্যাল নিড, তার যে মেন্টাল যে একজন অ্যাসিস্ট্যান্ট প্রয়োজন, তার কোনো কিছু সাপ্লাই করা হলো না, এই আলোকে এটার সিভিয়ারিটি কি হতে পারে এটা আমরা জানতে চাচ্ছি। সো সিভিয়ারিটি যেটা হচ্ছে ফর শিওর, যেটা ফেডারেল ল আছে সেই ল অনুযায়ী তো অবশ্যই কোর্টে কেস তো ডেফিনেটলি হবে, ল সুটস তো ডেফিনেটলি হবে, এবং দ্য ল ইজ অন হার সাইড। যা কিছু সে বলেছে, ইট ইজ ডেফিনেটলি, এটা একটা স্ল্যাম ডাঙ্ক, এটার মধ্যে কিন্তু কোনো গ্যাপ নেই কোনো কিছু বলার। কোনো জাজের সামনে গেলে এটার মধ্যে কোনো কিছু বলার নেই। কিন্তু আরেকটা কথা হয়তো তাহের ভাই শোনাচ্ছেন আপনি, যে সে যখন উইপল সেন্টারে গেল তখন যারা এখানে আগের থেকে কাজ করেন তারা কি বলেছেন যে আমরা উই ডোন্ট ওয়ান্ট টু মেস উইথ আইস, তাই না? সো আইসের যেখানে কোনো ট্রেনিং নেই, তার মানে একটা আউটসাইড একটা কিছু স্টোরিজ আছে যে একটা ফোড়ার মতন, ইটস লাইক আ বয়েল চলে। সো আমার কাছে যেটা মনে হয় যে ওকে, সো ইটস এ সিম্বল অফ দি ইনকম্পিটেন্স অফ আইস, যে তারা যে এই যে কালকে যেটা আমরা আলোচনা করছিলাম যে তাদের ট্রেনিং, তাদের মানে মানুষের সাথে বিহেভিয়ারাল যে ট্রেনিংয়ের যে ব্যাপারটা আপনি নিজেও আলোচনা করেছিলেন, তারা যে কথাগুলো গতকালকে বলা হয়েছিল এই ঘটনার মাধ্যমে, এই ঘটনাটি হচ্ছে তার একটি প্রকৃষ্ট প্রমাণ আমার কাছে মনে হয় যে একজন আমেরিকান সিটিজেন, একজন ডিজেবল, একজন অটিস্টিক পারসন, তার সাথে যে বিহেভ করা হলো এবং ক্যাপিটাল হিল পর্যন্ত হিয়ারিং এটা যেটা আলোচনা হলো, ইটস এ রিয়েল আপনার এভিডেন্স যে দে নিড মোর আপনার ট্রেনিং এবং তাদের আরও মানবিক প্রয়োজন। জি, ইব্রাহিম কোনো কিছু বলবেন? জি, অনেক ধন্যবাদ। এইসব ব্যাপারে আমাদের একটা সেমিনার করে দীর্ঘ সময় এইসব বিষয়ে আমাদেরও জানা উচিত। এবং এই যে আমি প্রথমে সেলিউট দিতে চাই যে এই যে নারী সেখানে আক্রান্ত হলেন, যার ডিসেবিলিটি ছিল, তিনি বাংলাদেশি পরিচয় না দিয়েও তার এই কথাটা বলতে পারতেন। she stood not only as an American citizen, একজন বাংলাদেশি পরিচয় দিয়ে, এবং তিনি তার বক্তব্যেই এইটা বলেছেন যে আমি বাংলাদেশি বা আমেরিকান সিটিজেন হিসাবে এটা দাবি করতেছি না, আমার প্রতি যে অন্যায় হয়েছে এটা কোনো মানুষের প্রতি অন্যায় হতে পারে না। এবং মিনেসোটার এই ঘটনা বাড়াবাড়ি হয়েছিল, এটা নিয়ে তদন্ত হয়েছে, এটার কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ব্যাক অফ করতে হয়েছে এবং পলিসিতে অনেক পরিবর্তন আসছে। পাশাপাশি শুনে আমরা দূরের বাদ্য শুনি, আমার বাড়ির পাশে আমার ছেলে এই যে উইন্ডিজার দিয়ে, এই যে আপনার ডেমোক্রেটিক স্টেট, সেখানকার পুলিশ মারলো এই উইন্ডিজারের কিছু। এক লাইনে শেষ করি, এখন পর্যন্ত আরেকটা ছেলে, একই সাবজেক্ট তো আবু তাহের সাহেব, একই সাবজেক্ট, সেও তো ডিসেবিলিটি ছিল, আরেকটা ছেলে এই যে মানে এই গত মাসে সম্পর্ক নাই, মানে এই যে আমাদের একজন বিশেষজ্ঞ বললেন যে ডিসেবিলিটি সম্বন্ধে, স্পেশাল ডিসেবিলিটি সম্বন্ধে তাদের কোনো ল এনফোর্সমেন্টের প্রপার ধারণা নাই থেকে বলি আপনাকে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট, এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট এই যে যারা মেন্টাল হেলথ ইস্যু যাদের আছে তাদেরকে যেন পুলিশ হ্যান্ডেল না করে মেন্টাল হেলথ এক্সপার্ট তারা যেন গিয়ে হ্যান্ডেল করে, এটা নিয়ে এখন আলোচনা হচ্ছে এবং এটা প্রস্তাবের মধ্যে আছে এখন।
নিউ ইয়র্ক সিটিতে এটা নিয়ে আলোচনা হচ্ছে। আমি তো বলতেছি যে সমস্যাটা একই জায়গায়, আমি যেটা বলার চেষ্টা করতেছি যে সমস্যাটা একই জায়গায়। আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনকে এইসব ব্যাপারে সচেতন না হলে সেখানে অ্যাপ্রোচ করবেন না। এবং আমি আবারও বলতেছি যে নারী দাঁড়িয়ে মানে তার বক্তব্যটা তুলে ধরেছেন, স্যালিউট তাকে, সাহসের সাথে তিনি যে সত্যটা কথা বলেছেন, এই কথাটা সমস্ত মানবিকতাকে নাড়া দেওয়ার মতো। সো উই সাপোর্ট হার। এবং Thank you. মিনাজ যে বাড়াবাড়ি হয়েছে, এই বাড়াবাড়ি যেন কোন নাগরিকের জন্য, অনাগরিকের জন্য, কোন মানুষের জন্য প্রতিজন না হয়, এবং এটা প্রপার বিচার নিশ্চিত যেন করা হয় দেশে। আপনি নিজেও কিছুটা প্রত্যক্ষদর্শী আছে যে আইস কি বিহেভ করে, রাইট? সেটা খালি আইস না, আমার তো পুলিশে কড়া লাগাইলো কোনো কারণ ছাড়া। না না, আপনিও তো আসছিলেন, আর কাঁপতে কাঁপতে তো আপনারও শরীর খারাপ হচ্ছিল। তো এগুলো মানে আপনি ভুলে গেছেন। আমি তো ভিতরে গেছি আপনার সাথে। জি। যাই হোক, মাধবপুর ভাই, আপনি তো দেখলেন এই ঘটনাটি, রাইট? আমি আপনার কমেন্ট জানতে চাই। আনমিউট করতে হবে আপনার সাউন্ড আনমিউট করতে হবে আপনার। ফার্স্ট এন্ড ফরমোস্ট আসলে আমি যেটা বলবো যে এটা লিগালিটি ইজ ইম্পর্টেন্ট, কিন্তু তার থেকে বেশি ইম্পর্টেন্ট বিশেষ করে যুক্তরাষ্ট্রের জন্য, আমরাই বলি আমরা গণতন্ত্র, আমরাই মানবাধিকারের দূত, বেস্ট রোল মডেল কান্ট্রি, উই হ্যাভ টু লিভ আপ টু ইট। এবং আমি লিগালিটি আগে যেটা বলবো, দেখুন আমার প্রফেশন, আই এম এ বাই প্রফেশন সোশ্যাল ওয়ার্কার। We advocate for the people, those who cannot defend their rights, vulnerable population, vulnerable আজকে আমি কালকে আপনি, this is the way actually it happens. মিস লাইফ থেকে চমৎকার ভাবে তুলে ধরেছেন যে লিগালিটি এবং এর ইম্প্যাক্টটা কি। ফার্স্ট এন্ড ফরমোস্ট আমি কিন্তু আইসের এই যে রেটটা, আইসের এই যে প্রোগ্রামটা, এটার সাথে আমি সম্পূর্ণভাবে আমি কিন্তু এটা দ্বিমত পোষণ করি। এটা আপনি সাঁড়াশি অভিযান যেটা করছে, আপনি দেখুন 2 জন মানুষ অলরেডি মরে গিয়েছেন, এবং এখানে কোনো প্রশিক্ষণ নাই, সেটা দিয়ে কিন্তু এখানে পার পাওয়া যাবে না। মানুষের জীবন যেখানে সেখানে বলছে আমার ট্রেনিং নাই, what kind of excuse is that? এটা আমার কাছে একটা মনে হয় যে একেবারে দুপিটি কেনা এরকম একটা লেম এক্সকিউজ। আপনি মানুষ মেরে ফেলবেন আর বলছে। আপনার মনে আছে নিউ ইয়র্কে বেশ 10-12 বছর আগে বোধহয় আমাদু দিওলো নামে একজনকে হত্যা করা হয়েছিল, যে 48 টাইমস তাকে শুট করা হয়েছে। এই ওভার রিয়েক্টিভ পুলিশের যে আচরণটা, এইটা আপনার কোনো ক্ষেত্রে আপনি সে ডিসেবিলিটি বলেন বা আপনি ইমিগ্রেন্ট বলেন বা এখানে যে অন্যভাবে আসছে আনডকুমেন্টেড, হোয়াট এভার ইট ইজ, ইট ডাজন্ট ম্যাটার। আপনি মানবাধিকারের দেশ যদি আপনি নিজেকে ক্লেম করতে চান, ফার্স্ট এন্ড ফরমোস্ট মানুষের অধিকার, মানুষের প্রতি রেসপেক্ট, এই জিনিসটা কিন্তু টোটালি করা হচ্ছে না। আপনি এই ধরনের অভিযান কেন চালাইতে হবে আমাদের? আমরা এই দেশে কিন্তু আমরা জানি ডকুমেন্টেড আনডকুমেন্টেড যেভাবে আসছে, আমাদের পুলিশ ডিপার্টমেন্ট, ল এনফোর্সমেন্ট, আমাদের সার্ভিলেন্স ইজ ভেরি হাই কোয়ালিটি এবং ইমপ্রুভড, এবং আমরা জানি মানুষের মুভমেন্ট কোথায় হচ্ছে। আপনি সরাসরি একেবারে রাস্তায় বসে সাঁড়াশি অভিযান দেবেন, সাঁড়াশি অভিযান হলে 2 জনকে মেরে ফেললো অলরেডি মিনেসোটায়। এবং দেখুন এই যে কেসটা যেটা দেখা গেল, এবং সে ডিসেবিলিটি, অফকোর্স আই রেসপেক্ট দ্য ডিসেবিলিটি, তার সেই বড় কথা হচ্ছে সে মানুষ হিসেবে তাকে যে হ্যারাসমেন্ট, টানা হেঁচড়া যেটা করছে, এটা করে কোনো দরকার ছিল না। এবং এইটাই হচ্ছে আমি মনে করি যে মানুষ এগুলোই কিন্তু এখন কিন্তু সবচেয়ে বেশি কিন্তু আপনার সমালোচনা করছে যে মানবাধিকারের দেশে এগুলো কিভাবে হচ্ছে, ওয়াই ইট হ্যাজ টু বি ইন দ্যাট ওয়ে। এবং এই মানুষগুলো যাদেরকে ধরছে প্রত্যেকের কিন্তু আমরা জানি তাদের মুভমেন্ট কোথায়, তারা কোথায় থাকে, উই নো এভরিথিং। ওয়াই ডোন্ট ইউ গো and actually take the situation from there? So দেখুন এদেশে আপনি কোর্টে না যাওয়ার পর্যন্ত আপনি জানবেন না, হয়তো আমার কলিগরা এখানে যারা আছেন তারা হয়তো তাদের অভিজ্ঞতা আছে এই ধরনের কেস ডিল করে। ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট কাকে বলে আপনি বুঝবেন। দেখুন এখানে ব্ল্যাক পপুলেশন হচ্ছে এখন সেকেন্ড লার্জেস্ট মাইনরিটি, হিসপ্যানিক হচ্ছে এখন নাম্বার 1, 13.2% or something, below 14%. If you look at the prison inmates, prison যারা আছে 60% of those people are brown and black. Why is that? There is a systemic denial. এগুলো কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা সোশ্যাল ওয়ার্কার, we always bring this issue. এবং এই ডিফারেন্সিয়াল ট্রিটমেন্ট আপনি তখনই বুঝবেন when you become a victim, you go to the court of law and you will see actually. আমরা যতক্ষণ পর্যন্ত নিজেরা ফেস না করে আমরা কিন্তু অনেক যুক্তি তর্ক দিতে পারি। We have to actually refrain from it. আমাদের এগুলোর থেকে বিরত থাকা উচিত। এবং আমি মনে করি তাদের যে অধিকার, ডিসেবিলিটি, এবং সে কিন্তু স্ক্রিন করে বলছে, তারপরেও কিন্তু তারা কিন্তু তাকে টেনে হেঁচড়ে কিন্তু একটা মানুষের মতো ট্রিট করছে না। এই ধরনের সিচুয়েশন কিন্তু আমরা
আমরা মনে করি যে অনুন্নত বিশ্বে অটোক্রেটিক দেশ যেগুলো স্বৈরাচারী দেশ সেখানে হয়, যুক্তরাষ্ট্রে কিন্তু আমরা এটা আশা করতে পারি না। সুতরাং এই যে সাঁড়াশি অভিযান যেটা করছে, এর ফলে কিন্তু আপনি এই ধরনের মানবাধিকারের লঙ্ঘন কিন্তু আর অনেক দেখবেন, এবং দ্যাট ইজ হোয়াট ইজ এ ভেরি ব্যাড পলিসি, ব্যাড ডিসিশন আমি মনে করি। Thank you. সো দেয়ার ইজ নো আদার ওয়ে ইউ ক্যান টেক এক্সকিউজ অন দোজ থিংস। It Thank you so doesn't much. Thank you, Professor. the country actually value the human rights. রাইট, থ্যাংক ইউ আপনাকে অনেক ধন্যবাদ। অন্তত মানবিক বিষয়টি আপনি তুলে ধরেছেন, যদিও অনেককে আপনার মনের মধ্যে এইসব জিনিস কিন্তু আচর কাটে না আপনার, অনেকেই খুব মানে মনে হয় যেন মনটা একেবারে আপনার বেষ্টনী দিয়ে বাঁধা আছে, পাথর দিয়ে একেবারে, যে এইটা কোনো মানে হিট করতেছে না, এগুলো এমন লোক আছে কিন্তু আমাদের সমাজের মধ্যে। আপনি এক মিনিট আমি বলে আই হ্যাভ টু গো, সো এই জন্য আমি বলতে চাচ্ছিলাম যে আইসার কিন্তু নতুন একটা ইনস্টিটিউশন না, আইস কিন্তু অনেকদিন মানে আইস আছে, আইস কিন্তু এমন না যে এটা ক্রিয়েট হয়েছে কারণ এখন বদনাম হয়েছে বলে সবাই শুনছে ও আইস অ্যাবলিশ করো অ্যান্ড অল দ্যাট। সিবিপি যেটা হচ্ছে কাস্টমস এন্ড বর্ডার পেট্রোল, এটাও কিন্তু একটা এজেন্সি আন্ডার ডিএইচএস। সো এই সমস্ত কিছু ওয়ার ওয়ার্কিং উইথ দ্য লিগাল সিস্টেম, এটা কিন্তু নতুন কিছু না। দ্য প্রবলেম ইজ যে এদেরকে এই যে 4 সপ্তাহ 20 দিনের মানে উইচ ইজ অলমোস্ট নো ট্রেনিং, এবং বয়স 18-এ, ইউ আন্ডারস্ট্যান্ড 18-এ কিন্তু মাইন্ড মানে ব্রেনও ডেভেলপ করে না। তাদেরকে যখন একটা বন্দুক ধরিয়ে দেওয়া হয় তো অবভিয়াসলি তারা এটাকে ভিডিও গেমের মতন করছে। সো দিস ইজ নট আ রিয়েল লাইফ, তারা সেটা গ্রাসপও করতে পারছে না। সো দিজ আর ভেরি বিগ ইস্যুস। তো তাদেরকে যখন পাঠিয়ে দেওয়া হয় এই ধরনের একটা সিচুয়েশনে, হোয়াট এলস ডু ইউ এক্সপেক্ট? সো দ্যাট ইজ দ্য মেইন ইস্যু দ্যাট আই ফিল ইজ হ্যাপেনিং। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শালা, আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। ইব্রাহিম যদি কোন লাস্ট আপনার কাছে 2 মিনিট সময় দিলাম আপনাকে, দ্যাটস ইট, 2 মিনিটস। 2 মিনিট আমি তো মনে করতেছিলাম যে আজকে ডোনাল্ড ট্রাম্পের মানে স্টেট অফ ইউনিয়নে যে নতুন নির্দেশনা আসছে, এটা নিয়ে ফ্যাক্ট চেকিং যদি হয় এইটাই নতুন, মানে এই ব্যাপারে আপনার কোনো উৎসাহ নাই। এবারে কালকে চুলচেরা বিশ্লেষণ হবে, কালকে এটা নিয়ে আর কোন চুলচেরা বিশ্লেষণ আজকেই করেন, এটা নগদ জিনিস। এটা আমরা মিনিয়াজোটার ঘটনা নিয়ে আছে, উনি ফ্যাক্ট চেক করবেন কালকে। এটার মিনিয়াজোটার ঘটনা নিয়ে অধ্যাপক মাতবর ভাই যেটা বলতেন, এর চেয়ে মানবিক বক্তব্য আর কিছু হতে পারে না। এটা কোনো মানুষ সমর্থন করতে পারে না। এটা নিয়ে যারা রাজনীতি করতে চান তারা করবেন, এটা নিয়ে যারা ঘুরাই পেঁচাই সব দোষ ক্ষেত্র বেটা ডোনাল্ড ট্রাম্প এটা ওখানে নিতে চান যারা, এটা তাদের বক্তব্যের একটা। আরেকটা হচ্ছে একটা বিশেষ ঘটনাকে মানবিক দৃষ্টি দিয়ে বিবেচনা করে এই ধরনের ঘটনা যাতে আমেরিকায় না ঘটে, এই ধরনের ঘটনা যেন পৃথিবীর কোথাও না ঘটে কোনো মানুষের প্রতি, সেই ব্যাপারে আমাদের কথা বলা, এই দৃষ্টিটা এক। আর আরেকটা হচ্ছে এই ঘটনা নিয়ে রাজনীতির প্রেস লাগানো, এবং মানে এইটার জন্য মানে আপনি ইলিগাল ইমিগ্রেন্ট কেউ ধরতে পারবে না, এটার জন্য আইসে বলিশ করে দেও, এইসব নানান কথা ঘুরাই পেঁচাই যারা বলবেন তাদের উদ্দেশ্যটা আরেক। এটা হচ্ছে এখন আপনার পাশে দুই পক্ষ লুকি থাকেন, আমি শুধু এই পক্ষ যেটা যারা মানবিকতা নিয়ে কথা বলেন, যারা ন্যায়ের পক্ষে দাঁড়ান, সে মাতবর ভাই আজকে সুন্দর কনক্লুশন দিয়েছেন। তো আমি আমার বক্তব্য তার সাথে একমত। জি, থ্যাংক ইউ সো মাচ। আপনি যে আজকে একমত হয়েছেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ প্রফেসর গোলাম মাতব্বর, আপনাকে অনেক ধন্যবাদ ফর বিউটিফুল প্রেজেন্টেশন। এন্ড দেন আমাদের আসলে ব্যাপার হচ্ছে দিস ইজ এ কমিউনিটি সার্ভিস, এবং এই কমিউনিটিকে যে আপনি এই সময় দিয়ে সার্ভ করছেন, এটাই আমার মনে হয় যে বিগ লিগেসি অফ আওয়ার এডুকেশন, উই আর এনলাইটিং দ্য আদার পিপল অ্যাজ ওয়েল। থ্যাংক ইউ, আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ইব্রাহিম চৌধুরী খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। এবং সে লাইফ থেকে আর কি দর্শক, আজকে এ পর্যন্তই। আগামীকাল এই প্রোগ্রামে প্রেসিডেন্ট ট্রাম্প আজকে যে স্টেট অফ ইউনিয়ন ভাষণ দিয়েছেন এর চুলচেরা বিশ্লেষণ করা হবে। আশা করি আপনারা সাথেই থাকবেন। রাত 10টায় অনুষ্ঠানটি শুরু হবে। আপনারা সবাই অনুষ্ঠানটি ওয়াচ করবেন, এবং তখন আমরা বলবো যে মানে হোয়াট ইজ হিজ ভিশন, তিনি কোন দিকে নিয়ে যেতে চান যুক্তরাষ্ট্রকে। এই ভিশনটি তার বক্তৃতার মধ্যেই ফুটে উঠেছে। যাই হোক, এখনও স্নো আছে রাস্তাঘাটে নিউ ইয়র্কের, আপনারা সবাই সতর্ক থাকবেন। এবং আইসের যে ব্যাপারটি দেখেছেন এটাও এই ঘটনাও ঘটছে এর মধ্যেই। সো আপনাদের সকলকে সচেতন এবং সজাগ থেকে আপনাদের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবেন। আজকে এ পর্যন্তই, আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।